মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের সবচেয়ে বাংলাতে যেটা ভয় সেটা হলো ব্যাকরণ। ভয় নয়, আজকে আমি যে প্রশ্নগুলো দেব তোমরা রিভিশন হিসাবে সেটা দেখে নেবে। যাদের রেডি আছে ভালো, যাদের রেডি নেই তোমরা অবশ্যই আর দেরি না করে এইগুলো দেখতে থাকো। আশা করি এর মধ্য থেকেই তোমরা পেয়ে যাবে। আজ দেখো সমাস নিয়ে, অর্থাৎ সমাস থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি তোমাদের সেইগুলোই উপস্থাপন করব। আশা করি এর মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো চলো দেখো, প্রথম প্রশ্ন আমরা যেটা দেখব সেটা সমাস কাকে বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমাসের সংজ্ঞা আমি এর আগেও একাধিকবার বলেছি, তবে রিভিশন হিসাবে তোমরা আরেকবার শুনে নাও। পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা তার বেশি পদ যখন একটি পদে মিলিত হয় তখন তাকে সমাস বলে। সমাস 9 প্রকার। আধুনিক মতে সমাস 9 প্রকার। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সমাস 3 প্রকার। পরে প্রশ্ন, সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপ বা একপদীকরণ বা সংক্ষেপিত পদ। পরে প্রশ্ন, সমাস শব্দের বিপরীত অর্থ কি? বিপরীত অর্থ কি বলবে? সমাস শব্দের বিপরীত অর্থ হলো বিস্তার। পরে প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ব্যাস বাক্য কাকে বলে বা ব্যাস বাক্যের অপর নাম কি? কি বলবে? যে বাক্যাংশ বা বাক্যের দ্বারা সমাসবদ্ধ পদকে ভাঙা হয় বা ব্যাখ্যা করা হয় তখন তাকে বলা হবে ব্যাস বাক্য বা একে বলা হবে বিগ্রহ বাক্য। তারপর দেখে রাখবে সমসমান পদ কাকে বলে। যে পদগুলির মধ্যে সমাস হয় তাদের বলা হবে সমসমান পদ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তার সঙ্গে হালকা করে দেখে রাখবে সমস্ত পদ। সমস্ত পদ কাকে বলে? যে পদের নয়, যে পদগুলোর সহযোগে সমাস গড়ে ওঠে তখন সেটাকে বলা হবে সমস্ত পদ। তারপরে দেখে রাখবে খুব ইম্পর্টেন্ট, যে দ্বন্দ্ব সমাসে কোন পদের প্রাধান্য থাকে। এই পদের প্রাধান্য পরীক্ষায় কিন্তু একটা আসে। পদের প্রাধান্য কোন সমাসে কোন পদে প্রাধান্য পায় এইগুলো অবশ্যই তোমরা দেখে রাখবে। তার মধ্যে প্রথম দেখো প্রশ্ন, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে মনে রাখবে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখবে পরীক্ষায় বিগত এক বছর এসেছিল, আমি দেখেছি যে এসেছিল একটি সমার্থক দ্বন্দ্ব এবং একটি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। সমার্থক দ্বন্দ্ব সমান অর্থ বোঝাবে, যে দ্বন্দ্ব সমাসের সমান অর্থ বোঝায় সেটা সমার্থক দ্বন্দ্ব। যেমন অস্ত্র শস্ত্র, কাগজ ও পত্র, এগুলো সমার্থক দ্বন্দ্বের উদাহরণ। বিপরীতার্থক দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসের বিপরীত অর্থ প্রকাশ করা হয়, একে অপরের বিপরীত অর্থ যখন প্রকাশ করবে তখন তাকে বলা হবে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। যেমন ভালো মন্দ ভালো মন্দ, রাত ও দিন রাত দিন, পাপ ও পুণ্য পাপ পুণ্য, উঁচু ও নিচ উঁচু নিচ ইত্যাদি। আর এখানে হালকা করে দেখে রাখবে যে একশেষ দ্বন্দ্বের একটি উদাহরণ দাও। এটাও ভেরি ইম্পর্টেন্ট। একশেষ দ্বন্দ্ব কাকে বলে এবং একশেষ দ্বন্দ্বের একটি উদাহরণ দাও। যেমন আমরা, তুমি ও আমি, আমরা, তুমি আমি ও সে, আমরা, এটাও ভাঙা যায়। বা তোমরা, তুমি ও সে, তোমরা, এটা কিন্তু ভাঙা যায়। পরে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে কর্মধারায় সমাস কাকে বলে। কর্মধারয় শব্দের অর্থ কর্মকে ধারণ করে যে তখন তাকে বলা হবে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে কি কোন অর্থ প্রাধান্য পায়? মনে রাখবে কর্মধারয় সমাসে পরপদের অর্থ, পরপদের অর্থ কর্মধারয় সমাসে প্রাধান্য পায়। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারি। কর্মধারয় সমাসকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে আছে প্রথম ভাগ দেখবে সাধারণ কর্মধারয় সমাস। এই সাধারণ কর্মধারয় সমাস মানে দুটো বিশেষ্য পদ বা দুটি বিশেষণ পদ বা একটি বিশিষ্ট একটি বিশেষণ বা একটি বিশেষণ একটি বিশেষ্য পদের মধ্যে যখন সমাস হয় তখন তাকে বলা হবে সাধারণ কর্মধারয় সমাস। এবার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট, দেখো রূপক কর্মধারয় সমাস। এটা পরীক্ষায় ধরো চলে এসেছে বলতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা রূপক কর্মধারয় সমাস। উপমেয় ও উপমানের মধ্যে যখন অভেদ কল্পনা করা হয় তখন তাকে বলা হবে রূপক কর্মধারয় সমাস। যেমন মনমাঝি, তারপরে শান্তিবাড়ি, শোকসাগর, কালরাত্রি, কালানল, সংসারণ্য, জীবনদ্বীপ, বিষাদ সিন্ধু, প্রেম দরিয়া, এগুলো সব রূপক কর্মধারয় সমাসের উদাহরণ হবে। আর দেখবে আছে উপমান কর্মধারয় সমাস কাকে বলা হবে। এই উপমান ও কর্মধারয় সমাস দেখবে একটা বোঝার সহজ টেকনিক আছে। উপমানে সব সময় সত্যতা বোঝায়। এটা মনে রাখবে, উপমানে কি বললাম? সব সময় সত্যতা বোঝাবে। যেমন হিম শীতল,
হিম হিম মানে বরফ, বরফ ঠান্ডায় হয়, এটা সত্যতা বোঝাচ্ছে। কাজল কালো, কাজলের ন্যায় কালো, কাজল সবসময় কালো হয়, অর্থাৎ এটা সত্যতা বোঝাচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলবো উপমান কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসের পূর্বপদটি উপমান এবং পরপদটি সাধারণ ধর্ম থাকে তখন তাকে উপমান কর্মধারয় সমাস বলা হবে। পরের প্রশ্ন দেখা হচ্ছে উপমিত। উপমেয় উপমানের মধ্যে যে কর্মধারয় সমাস হয় তখন তাকে উপমিত কর্মধারয় সমাস বলা হয়। এই উপমিত কর্মধারয় সমাস এবং উপমান কর্মধারয় সমাসের মধ্যে একটি পার্থক্য তোমরা অবশ্যই দেখে রাখবে। আর কি দেখবে, মধ্যপদলোপী কর্মধারয় সমাসের একটি উদাহরণ দাও। যে কর্মধারয় সমাসে ব্যাখ্যারমূলক পদটির অর্থাৎ মাঝের পদটি লোপ পায় তখন তাকে বলা হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। উদাহরণ হিসেবে অনেক আছে, যেমন ঘি ভাত, ঘি মিশ্রিত ভাত, তারপরে রয়েছে ঘর জামাই, ঘরে পালিত জামাই, হাত ঘড়ি, হাতে পরবার ঘড়ি। হ্যাঁ, এইরকম অজস্র উদাহরণ রয়েছে, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন ইত্যাদি। তারপর দেখবে পরের প্রশ্ন দেখে রাখবে তৎপুরুষ। তৎপুরুষ মানে তার পুরুষ। যে সমাসের পূর্বপদের কারক সম্বন্ধ সূচক বিভক্তি বা অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তখন তাকে বলা হবে তৎপুরুষ সমাস। এটাও কিন্তু পরীক্ষায় খুব আসে যে তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, তখন কি বলবে? তৎপুরুষ সমাসে পরপদ বা উত্তর পদের অর্থ প্রাধান্য পায়। একদম ভালো প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বলতে পারি এটা। তো দেখবে এখানে অনুসর্গ লোপ পায়, পরপদের অর্থই প্রাধান্য পায়। এটা এখানে যেগুলো রয়েছে তার মধ্যে ভালো করে দেখে রাখবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। যে সমাসের পূর্বপদের সঙ্গে সম্বন্ধ বাচক অন্বয় হয় তখন তাকে সম্বন্ধ তৎপুরুষ সমাস বলে। যেমন রাজপথ, এটা কিন্তু পরীক্ষা আসে, পথের রাজা। রাজপথ কি বললাম? পথের রাজা। দেখে রাখবে করণ তৎপুরুষ সমাস। একটা উদাহরণ দাও, কি বলবে? ঢেকি ছাটা, ঢেকি দ্বারা ছাটা, হাত দিয়ে গড়া, হাত করা, মধু মাখা, মধু দিয়ে মাখা, এগুলো সবই করণ তৎপুরুষ সমাসের উদাহরণ হবে। একটি কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ কি হবে? কলাকে বেচা, কলা বেচা, কাঠকে কাটা, কাঠ কাটা, গঙ্গাকে প্রাপ্ত, গঙ্গা প্রাপ্ত, পকেটকে মার, পকেট মার ইত্যাদি। এটা কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ হবে। অধিকরণ তৎপুরুষ সমাস, এগুলো দেখে রাখবে। না তৎপুরুষ সমাসটা ভালো করে দেখে রাখবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো উপপদ তৎপুরুষ সমাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তখন তাকে বলা হবে উপপদ তৎপুরুষ সমাস। যেমন মিথ্যাবাদী, মিথ্যা বলে যে, জলদান করে যে জলদ, গৃহে থাকে যে গৃহস্থ, নেশা করে যে নেশাকর ইত্যাদি। পরের প্রশ্ন দেখো বহুব্রীহি। বহুব্রীহি শব্দের অর্থ বহু ধান আছে যার, তখন তাকে আমরা বহুব্রীহি সমাস বলি। বহুব্রীহি সমাসে মনে রাখবে এটা পূর্বপদ বা পরপদের কোনটির অর্থ প্রাধান্য না পেয়ে যখন তৃতীয় পদ কি প্রাধান্য লাভ করে, তৃতীয় পদ অন্যটি পদের কি প্রাধান্য লাভ হয় তখন তাকে বলা হবে বহুব্রীহি সমাস। বহুব্রীহি শব্দের অর্থ হলো বহু ধান আছে যার। কোন পদের প্রাধান্য পায়? অন্য কোনো একটা পদ বা তৃতীয় পদের প্রাধান্য এখানে কিন্তু থাকে। এবার এখান থেকে তোমরা দেখে রাখবে একটি করে উদাহরণ। যেমন মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ যেমন হবে অস্ত্রমুখী হতে পারে, দশ হাতি। ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ হতে পারে, যেমন লাঠিতে লাঠিতে যুদ্ধ, লাঠালাঠি, চুল টেনে টেনে যে লড়াই, চুলোচুরি, এইগুলো ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ হবে। না বহুব্রীহি সমাসের উদাহরণ মনে রাখবে নির্বোধ, নির্বোধচার, নিরাপরাধ, এইগুলো সব। সহার্থক বহুব্রীহি সমাস যেমন সবান্ধব, সস্ত্রীক, সচিত্র, এইগুলো। সলজ্জ। দ্বিগু সমাস, এটা খুব ইম্পর্টেন্ট। দ্বিগু, দ্বি মানে দুই, গু মানে হচ্ছে গরু, দুটি গরুর সমন্বয়ে যা কেনা হয় তখন সেটাকে আমরা দ্বিগু বলি। দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, এটাও ইম্পর্টেন্ট। আর দ্বিগু সমাসের পূর্বপদটা সবসময় সংখ্যাবাচক হবে, পরপদটা অবশ্যই বিশেষ্য হবে। এই দুইয়ের মধ্যে এই সমাস হয়। দ্বিগু সমাসের উদাহরণ অবশ্যই মনে রাখবে পঞ্চবটি, শতাব্দী, নবরত্ন, এগুলো। এবার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট অব্যয়ীভাব সমাস। যে সমাসের পূর্বপদটি অব্যয়, পরপদটি বিশেষ্য, পরপদের অর্থই প্রাধান্য হয় তখন তাকে অব্যয়ীভাব সমাস বলা হবে। যেমন রোজ রোজ, অরোজ, তারপরে ক্ষুদ্র শাখা, প্রশাখা, তারপর দিন দিন, প্রতিদিন, এইরকম উদাহরণ। এছাড়াও দেখবে আসে যোগ্যতা অর্থে একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও, অনুকূল। পশ্চাৎ অর্থে একটি সমাসের উদাহরণ দাও, অনুগমন।
ব্যাপ্তি অর্থে একটি সমাস আপাদমস্তক, সীমা অর্থে একটি সমাস আজন্ম, বিপসা অর্থে একটি সমাস প্রতিদিন, সমীপ অর্থে একটি সমাস উপকূল, ভিক্ষা অর্থে একটি সমাস দুর্ভিক্ষ বা নিরামিষ বা হা ঘর বা বে বন্দোবস্ত বা বে কসুর বা বে ইজ্জত ইত্যাদি। তারপর দেখো আমরা দেখব নিত্য সমাস। এটা একাধিকবার পরীক্ষায় এসেছে যে কোন সমাসের ব্যাসবাক্য হয় না, বলবে নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না। নিত্য সমাসের উদাহরণ কী হবে? ভাষান্তর, গ্রামান্তর, দেশান্তর, কথান্তর, জলমাত্র, দেখামাত্র, শোনামাত্র, এগুলো সবই নিত্য সমাসের উদাহরণ হবে। তাহলে নিত্য সমাসটা পরীক্ষায় একাধিকবার এসেছে। কি বলবে? যে সমাসের ব্যাসবাক্য হয় না বা অথচ অর্থ ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তখন তাকে বলা হবে নিত্য সমাস। তারপরে দেখো আমরা শেষ লগ্নে চলে এসেছি। অলুপ সমাস, যে সমাসের পূর্বপদের বিভক্তির লোপ হয় না তখন তাকে অলুপ সমাস বলা হবে। যেমন পথেও ঘাটে পথে ঘাটে। বাক্যাশ্রয়ী সমাস, বাক্যকে আশ্রয় করে যে সমাস গড়ে ওঠে তখন তাকে বলা হবে বাক্যাশ্রয়ী সমাস। যেমন সবুজ বাঁচাও কমিটি, তারপর বসে আঁকো প্রতিযোগিতা, এইগুলো বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ হবে। তো বন্ধুরা দেখো, সংজ্ঞা টাইপের যত প্রশ্ন সমাজ থেকে আসবে, আমি যেগুলো আলোচনা করলাম রিভিশন হিসেবে, তোমরা এইগুলো যারা শুনলে তারা এখান থেকে কমন পাবে। আর যদি ব্যাসবাক্য সহ সমাস আসে তাহলে এইগুলো কিন্তু আমাদের পাঠ্যান্তরে দেখবে যে গল্প কবিতা যেগুলো আছে, সহায়িকা বইয়ে শেষে দেখবে যেগুলো দেওয়া আছে, তোমরা সেইগুলো রীতিমতো প্র্যাকটিস করো, দেখবে সম্পূর্ণটাই কি পেয়ে যাবে। ভিডিওটি যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো।